হাই স্টুডেন্টস, আমরা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারটা পড়ছিলাম। সেই চ্যাপ্টারটিরই একটা অংশ জিএসটি, এর 3টে ক্লাস আমাদের হয়ে গেছে। এটা আমাদের চতুর্থ ক্লাস এবং জিএসটির মেনলি লাস্ট পার্ট। স্পেশালি এই জিএসটি টপিক, হয়তো পরবর্তীতে জিএসটি টপিকের বেশ কিছু জিনিস আমরা ভবিষ্যতেও পড়বো আবার। তো আপাতত জিএসটি সম্বন্ধে ইনফরমেশন আমরা হচ্ছে কি এই ক্লাসে শেষ করছি, এরপরে আমরা নতুন জিনিস শুরু করব। আচ্ছা, তো প্রথমেই থাকছে ন্যাশনাল অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটি। মনে করো যে আগে যেসব ট্যাক্স স্ট্রাকচার যেরকম ছিল, ধরো আমি কোনো একজন হচ্ছে কি যে বিজনেসম্যান, আমি র মেটেরিয়ালস কিনলাম 5% জিএসটি দিয়ে, তার পরবর্তীতে হচ্ছে কি 12% জিএসটি আমি রেখে দিলাম কনজিউমারের কাছ থেকে, যখন আমার কাছ থেকে মালটা কিনতে যাচ্ছে। তার মানে কি আমি টোটাল 17% জিএসটি দিয়েছি, তখন কি প্রোডাক্টের দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়। 12% রিয়েল 12%-এর জায়গাতে তো দেখা গেল সেখানে 16, 17, 18, 15, 19% কিন্তু বেড়ে যায়। তখন কি প্রোডাক্টের দাম কিন্তু সেই হিসেবে বেড়ে যাওয়ার কথা। কিন্তু যখন গভর্নমেন্ট হচ্ছে কি যে ইনপুট ট্যাক্স ক্রেডিটের ঘোষণা করে দিল, তার মানে কি আমি কি করব, আমার কি করার কথা, সেই যেখান থেকে আমি র ম্যাটেরিয়ালস কিনেছিলাম সেইখানকার যে আমি রসিদটা আছে সেটা আমি গভর্নমেন্টকে সাবমিট করব। সেখান থেকে আমি 5% জিএসটি মানে রিফান্ড, আগের জিএসটিটা রিফান্ড পেয়ে যাওয়ার কথা। তার মানে সেই প্রোডাক্টের দামটা কমে যাওয়ার কথা। কিন্তু আমি কি করলাম, বিক্রেতাকে মানে ক্রেতাকে বললাম যে না, এটা ইনপুট ট্যাক্স ক্রেডিটের কথা আমি ফ্ল্যাশ করলামই না, আমি জানালামই না যে হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট বলে কিছু একটা হয়। তার মানে যে প্রোডাক্টের দামটা মানে কি কমে যাওয়ার কথা। কিন্তু সাধারণত আমরা যে লক্ষ্য করি কোনো একটা প্রোডাক্টের দাম যদি একবার বেড়ে যায়, সেটা কমার কিন্তু নাম হয় না। সাধারণত যেসব সবজি বা হচ্ছে ডাল, চাল ডাল, এগুলো সামান্য হয়তো কমতে পারে, কিন্তু জরুরি নেই সমস্ত প্রোডাক্টের দামটা কমে যাচ্ছে। তার মানে এখানে মানে কি ধুঁকিবাজি তো কিছু একটা হয়, যে সে বিজনেসম্যানই হোক বা যেই হোক না, বা ডিলারই হোক না, মাঝখানকার ইন্টারমিডিয়েট ডিলার হোক না কেন, সে কিন্তু এক্সট্রা প্রফিট কামানোর জন্য এইরকম অ্যান্টি প্রফিটিয়ারিং মানে এই প্রফিটিয়ারিং করে। এটাকেই বলে প্রফিটিয়ারিং, যে ইনপুট ট্যাক্স ক্রেডিট থাকা সত্ত্বেও প্রোডাক্টের দাম কত কমার কথা, কিন্তু ও বেটা নিজে পয়সা গেলার জন্যে যে মানে প্রফিটিয়ারিং করে বেড়াচ্ছে, যে পাবলিককে বুঝতে সেই যে প্রফিটটা, ইনপুট ট্যাক্স ক্রেডিটের যে প্রফিট পাওয়া বা বেনিফিট পাওয়া যে কনজিউমার পর্যন্ত পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু এরা পৌঁছাতে দিচ্ছে না। এবার যে অথরিটি, যে সরকারি কর্মচারী বা অথরিটি, যে যারা হচ্ছে কি এই প্রফিটিয়ারিংকে হচ্ছে কি যে মানে মানে যাতে এই প্রফিটিয়ারিং যাতে না হয় সেটা দেখভাল করে, তাদেরকে বলা হয় ন্যাশনাল অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটি। আচ্ছা, এবার আসি আমরা যে আরেকটা টার্ম আছে যে অ্যাডভান্স রুলিং। অ্যাডভান্স রুলিং কি, যে বিদেশ থেকে দেখা গেলো কোনো ব্যবসায়ী ইন্ডিয়াতে ইনভেস্ট করতে চাচ্ছে বা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছে, তখন সে ইন্ডিয়ার ট্যাক্স স্ট্রাকচার, জিএসটি হোক বা যাই হোক, ইনকাম ট্যাক্স হোক না কেন, ডিরেক্ট বা ইনডিরেক্ট ট্যাক্সেশন সিস্টেম হোক না কেন, সে ভালো করে বুঝতে পারে না। তখন তারা কি করবে, যে গভর্নমেন্টের কাছে জিজ্ঞেস করবে যে আমার মানে রিটেন মানে কি যে ইন্টারপ্রিটেশন দিয়ে দিন আমাদেরকে, যে ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচারটা, রিসেন্ট ট্যাক্স স্ট্রাকচারটা কেমন আছে। এটাকে বলা হয় অ্যাডভান্স রুলিং সিস্টেম। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা দুটো টার্ম আছে এখানে। একটা হচ্ছে HSN আর হচ্ছে SAC। HSN আর SAC এই দুটো টার্ম ইউজ করা হয় ইন্টারন্যাশনাল মার্কেটে প্রোডাক্টের নামকরণ এবং প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া, এসব বা সার্ভিসের প্রোডাক্ট মানে নামকরণ এবং ডেসক্রিপশন দেওয়া, এই মানে দেওয়ার জন্য এই দুটো টার্মকে ইউজ করা হয়। কি কি হচ্ছে HSN আর SAC। HSN এর ফুল ফর্ম হচ্ছে হারমোনাইজড সিস্টেম নোমেনক্লেচার। এটা গুডস বা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। পণ্যের ডেসক্রিপশন করা অথবা হচ্ছে তার নামকরণ করার জন্য এই হারমোনাইজড সিস্টেম নোমেনক্লেচার ইউজ করা হয়। আর SAC মানে কি, হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট কোড। সার্ভিস অ্যাকাউন্ট কোড ইউজ করা হয় যে সার্ভিস আছে সেই সার্ভিসের নামকরণ এবং ডেসক্রিপশনের জন্য। ঠিক আছে, আমরা আরেকবার রিভিশন করি। কি বললাম আমি? আজকের পূর্বে আমরা কি বললাম? ন্যাশনাল অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটি, তারপর অ্যাডভান্স রুলিং, তারপর হারমোনাইজড সিস্টেম নোমেনক্লেচার, আর সার্ভিস অ্যাকাউন্টিং কোড। রিভিশন করাচ্ছি। ন্যাশনাল অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটি কি, যা ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা কাস্টমার পর্যন্ত যারা পৌঁছাতে দিচ্ছে না তাদেরকে ধরা এবং তাদের উপর লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য গভর্নমেন্ট নতুন একটা বডি তৈরি করে, তার নাম হচ্ছে ন্যাশনাল অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটি।
অ্যাডভান্স রুলিং কি? বিদেশি ব্যবসায়ীরা যখন ইন্ডিয়াতে আসবে তখন তারা ব্যবসা করার জন্য ট্যাক্স সিস্টেম বোঝার চেষ্টা করতে চাইবে। তো এরা যখন গভর্নমেন্টের কাছে যে মানে অ্যাপ্লিকেশন দেয় যে আমাদেরকে একটা রিটেন একটা স্টেটমেন্ট দিয়ে দিন যে বর্তমান কি বলে ট্যাক্সেশন সিস্টেম ইন্ডিয়াতে কেমন আছে, এটাকে বলে অ্যাডভান্স রুলিং। হারমোনাইজড সিস্টেম নোমেনক্লেচার কার জন্য? গুডস এর ইন্টারন্যাশনাল মার্কেটে গুডস এর হচ্ছে নামকরণ এবং হচ্ছে কি তার ডেসক্রিপশনের জন্য। তারপর সার্ভিস অ্যাকাউন্টিং কোড কিসের জন্য ব্যবহার হয়? সার্ভিসের কোনো নামকরণ বা হচ্ছে তার ডেসক্রিপশন দেওয়ার জন্য সার্ভিস অ্যাকাউন্টিং কোড ব্যবহার করা হয় বা SAC। তো এবার আসি আমরা রিভার্স চার্জ মেকানিজম ইন জিএসটি। জিএসটিতে রিভার্স চার্জ মেকানিজম বলতে কি বোঝায়? ধরে নাও একটা এ ডিলার আছে, একটা বি ডিলার আছে। এ কিন্তু রেজিস্টার্ড নয়, কিন্তু বি ডিলার রেজিস্টার্ড। এ ডিলার মাল মশলা কেনার পর সেটাকে প্রসেসিং করে সেটাকে হ্যান্ড ওভার করে ডিলার বি এর কাছে। বোঝা গেল? এবার ডিলার বি হচ্ছে রেজিস্টার্ড। এবার আমরা কি সাধারণত কোনো একটা প্রোডাক্ট কেনার সময় জিএসটি আমরা নিজেরা দিই, যারা কনজিউম করে তারা নিজেরা দেয়। তার মানে এ ডিলার যখন বিক্রি করছে তখন বি ডিলারকে নিশ্চয়ই জিএসটি দেওয়ার কথা। কাকে দেওয়ার কথা? ডিলার এ কে দেওয়ার কথা, আগে ডিলারকে দেওয়ার কথা। সেই এ ডিলার হচ্ছে কি সেই জিএসটিটা গভর্নমেন্টকে মানে কি পৌঁছে দেওয়ার কথা, যে মানে জিএসটি অফিসার বা ইনডিরেক্ট ট্যাক্স অফিসারের কাছে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু এ ডিলার রেজিস্টার্ড না হওয়ার জন্যে সে কিন্তু জিএসটি দিতে পারছে না। তখন কি হবে? সেই ক্ষেত্রে কি হবে? ডিলার বি যে আছে, যে রেজিস্টার্ড আছে, সে কি করবে? সে জিএসটিটা এক্সট্রা টাকাটা, দেখা গেল 100 টাকা দিয়ে প্রোডাক্টটাকে কিনতে যাচ্ছে বা মাল মশলাকে কিনতে যাচ্ছে ডিলার এর কাছ থেকে, তখন 100 টাকা এবং 5% জিএসটি দেওয়ার কথা সাপোজ। তখন সেই 5% জিএসটি সে দেবে না, সে 100 টাকাই দেবে, 105 টাকা দেবে না। সেই 5 টাকা দেওয়াটা কার দায়িত্ব? দায়িত্বটা হচ্ছে গিয়ে ডিলার বি এর দায়িত্ব। সে গভর্নমেন্টের কাছে সে এক্সট্রা 5 টাকা দিয়ে দিবে, কারণ কি তার কাছে রেজিস্ট্রেশন আছে। এটাকে বলা হয় রিভার্স চার্জ মেকানিজম ইন জিএসটি। জিএসটি দেওয়ার কথা কনজিউমারের কাছে, কনজিউমার দেওয়ার কথা কার কাছে? যে বিক্রি করছে, যে সেলার আছে বা হচ্ছে গিয়ে যে দোকানি আছে বা ব্যবসায়ীর কাছে দেওয়ার কথা। সেই ব্যবসায়ী আবার মানে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার কথা। তার মানে এটা ইনডিরেক্ট ট্যাক্স হওয়ার কথা। কিন্তু যখন ডিলার বি নিজে সেই জিএসটিটা গভর্নমেন্টকে দিচ্ছে প্রোডাক্ট কেনার সময়, তখন হচ্ছে কি তাকে মানে অনেকটা দেখতে ডিরেক্ট ট্যাক্সেশনের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা নতুন আরেকটা মানে ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে রেভিনিউ নিউট্রাল রেট। মনে করো আগেকার ট্যাক্সেশন সিস্টেমে মানে কাস্কেডিং এফেক্ট হতো, মানে বারবার হাত বদলের সঙ্গে সঙ্গে জিএসটির পরিমাণ বেড়ে যেত। এবার দেখা গেল কি যে 3-4টা হাত বদল করলে জিএসটির পরিমাণ মানে ট্যাক্সের পরিমাণ দাঁড়াচ্ছে 30%। এবার গভর্নমেন্ট কি করবে? ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসের জন্য সে এমনভাবে জিএসটি সিস্টেম করলো যাতে কিনা আগের সেই যা রেভিনিউ গভর্নমেন্ট পাচ্ছিল সেই রেভিনিউটাই সে পুনরায় পাচ্ছে জিএসটি লাগু হওয়ার পরেও। সব প্রোডাক্টের ক্ষেত্রে না, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে। তখন এটাকে বলা হয়, এই সিস্টেম ট্যাক্সেশন সিস্টেমটাকে বলা হয় রেভিনিউ নিউট্রাল রেট। তার মানে আগে জিএসটি অ্যাপ্লাই করার আগে যা ট্যাক্সেশন সিস্টেম ছিল, পরেও সেই ঘুরে ফিরিয়ে একই ট্যাক্সেশন সিস্টেম আছে। লাস্ট একটা মানে আর দুটো টার্ম বাকি আছে, সেটা হচ্ছে ইনভার্টেড ট্যাক্স স্ট্রাকচার ইন দ্য জিএসটি রিজাইম। কি এই ইনভার্টেড ট্যাক্সেশন সিস্টেম? যে দেখা গেল যে আমি ব্যবসা করতে যাচ্ছি, তো আমি মাল মশলা কেনার সময় সেটা 10% ট্যাক্স দিয়ে কিনেছি, জিএসটি দিয়ে কিনেছি। এবার এটাকে প্রসেসিং করার পর আমি হাত বদল করতে যাচ্ছি, অন্য একজনের কাছে বিক্রি করতে যাচ্ছি, সেখানে দেখা গেল গভর্নমেন্ট 2% ট্যাক্স নিচ্ছে। তার মানে কি আমি আগে 10% ট্যাক্স দিয়ে আসছি, এবার মাত্র 2% দিতে হচ্ছে। তার মানে কি ইনপুটের সময় আউটপুটে জিএসটি কম। আমি আগে বেশি ট্যাক্স দিয়েছি, ইনপুট করার সময় মাল মশলা কেনার সময় ট্যাক্স বেশি দিয়ে আসছি, এবার বিক্রি বাটা করার সময় ট্যাক্স কমে যাচ্ছে। তখন কি? তখন তো নেগেটিভ হয়ে গেল। তখন আমাকে কিন্তু গভর্নমেন্টকে আর এক্সট্রা ট্যাক্স দিতে হবে না। তখন গভর্নমেন্ট হচ্ছে কি আমাকে 8% আগেকার যে ট্যাক্স যা ছিল, এখানকার 2% ট্যাক্স ধরলে দেখা গেল 50 টাকা হয়। সে আগে আমি 10% ট্যাক্স দেওয়ার সময় দেখা গেলো 100 টাকা দিয়ে আসছি। তখন কি হবে? তখন 50 টাকা আমাকে গভর্নমেন্ট রিফান্ড করবো যখন আমি বিক্রি করতে যাব। তারপরে আমাকে আউটপুটের সময় ইনভার্স ট্যাক্স স্ট্রাকচারে কি হয়, আমাকে আউটপুটের সময় এক্সট্রা জিএসটি দেওয়ারই দরকার নেই। আমি বিক্রি করতে পারলেই আমার লাভ, আমাকে গভর্নমেন্ট টাকা ফেরত দেবে।
এটাকে বলে ইনভার্টেড ট্যাক্স স্ট্রাকচার ইন দ্য জিএসটি ডিজাইন। আর লাস্ট টপিক আছে আজকের, সেটা হচ্ছে লাফার কার্ভ। লাফার কার্ভ কি, যে এটা মনে করো একটা লাফার কার্ভ, আর মনে করো ওয়াইটা, এই যে ওয়াই অক্ষটা হচ্ছে ট্যাক্স রেট, এটা ট্যাক্স রেট, আর হচ্ছে কি ট্যাক্স রেভিনিউ, মানে গভর্নমেন্ট ট্যাক্স বৃদ্ধি করছে, দেখো লক্ষ্য করো। আর যত আমি উপর দিকে যাচ্ছি তত বেশি রেভিনিউ, গভর্নমেন্টের ট্যাক্সের রেভিনিউ বেড়ে যাচ্ছে। আর যত আমরা এখান থেকে এদিকে যাচ্ছি, ওয়াই এর দিকে যাচ্ছি, তত বেশি ট্যাক্সের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এটা 100% জিএসটি, মানে 100% ট্যাক্স, এটা হচ্ছে 15% ট্যাক্স, আর এটা হচ্ছে কি 0% ট্যাক্স। আচ্ছা, যদিও 15টা আছে কি যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে চালাচ্ছে, এই জন্য 15টা উল্টো হয়ে গেছে, তো তোমরা নিজেরা বুঝে নিও যাকে। তো যত বেশি আমি, তার মানে 0 যখন পার্সেন্ট আমার ট্যাক্স ছিল, তখন হচ্ছে কি গভর্নমেন্ট রেভিনিউ পাচ্ছিলই না। যত আমি ট্যাক্স বাড়াচ্ছি 15%-এর দিকে, তত লক্ষ্য করো গভর্নমেন্ট তত বেশি ট্যাক্স রেভিনিউ পাচ্ছে, তত বেশি রেভিনিউ পাচ্ছে। একটা সময় গিয়ে 15%-এর জিএসটির পর আরও যখন আমরা জিএসটি বাড়িয়ে দিচ্ছি, তখন হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স কিন্তু রেভিনিউ কিন্তু কমে যাচ্ছে। তো যখন আমরা 100% ট্যাক্সেশন করে দেবো, তখন হচ্ছে কি গভর্নমেন্ট রেভিনিউ আবার অনেকটা ডাউনফল দেখতে পাচ্ছি আমরা। তারপরে এখানে একটা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি 15%-এ, সর্বোচ্চ আমাদের মানে ট্যাক্স পাওয়া যাচ্ছে কোথায়, 15%। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সাধারণত দেখা গেছে যে 15% জিএসটি বা ট্যাক্সেশন সিস্টেম রাখলে গভর্নমেন্টের রেভিনিউ ম্যাক্সিমাম হয়। তো এই কার্ভটা মানে কি কার্ভটাকে বলা হয় লাফার কার্ভ, LAFFER কার্ভ, লাফার কার্ভ। তো আজকের ক্লাসে আমরা কী কী পড়লাম একটু রিভিশন করি। প্রথমটা হচ্ছে ন্যাশনাল অ্যান্টি প্রফিটিয়ারিং অথরিটি অ্যাডভান্স রুলিং, তারপর হচ্ছে হারমোনাইজড সিস্টেম নোমেনক্লেচার, সার্ভিস অ্যাকাউন্টিং কোড, রিভার্স চার্জ মেকানিজম ইন জিএসটি, রেভিনিউ নিউট্রাল রেট, তারপর হচ্ছে ইনভার্টেড ট্যাক্স স্ট্রাকচার ইন দ্য জিএসটি ডিজাইন, আর লাস্ট টপিক হচ্ছে লাফার কার্ভ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন হচ্ছে গিয়ে আমরা আরও ইনফরমেশন নিয়ে আসবো এই ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারের জন্য। বাই।